একটা প্রবাদ আছে যে ইউ আর এ গুড লিসেনার দেন ইউ সার্ভাইভ ইউর কেরিয়ার। যদি আপনি খুব ভালো শ্রোতা হন, আপনি অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানেই আপনি সার্ভাইভ করবেন। তাই যারা অগ্রজ তাদের কথা শুনতে হয় সাংবাদিকদের ক্ষেত্রে। আমি তো সেটা সবসময় করি এবং অনুপ্রাণিত হই এবং এবং কৃতদার বলতে পারেন, কৃতদার। তো সেগুলো শোনার পরে একটা অভিজ্ঞতা অর্জন হয়। কারণ কাউকে কোনোদিন কপি করা যায় না। কারণ এক একজনের এক একটা স্টাইল, এক একটা ফরম্যাট, এক একটা বিশ্লেষণ, এক একটা অবজারভেশন, এক একটা মেন্টালিটি, এক একটা ক্ষুরধার বিষয় এগুলো থাকে। তো আজকের আমি প্রতিবেদনটা একটু বড়ই করতে চাইছি, সেটা হচ্ছে বাংলার রাজনীতির ভবিষ্যৎ কোন পথে। অনেকগুলো প্রশ্ন উঠে আসবে, যে প্রশ্নগুলো খুব এই মুহূর্তে সঙ্গত, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, সমুদ্র এলাকায় হচ্ছে, কলকাতায় হচ্ছে, হিমালয়ে কোলে হচ্ছে, ডুয়ার্সে হচ্ছে, সর্বত্রই হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনে যখন দোরগোড়ায়, যখন এসআইআর নিয়ে উত্তপ্ত, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের বিজেপির ভবিষ্যৎ, বামেদের ভবিষ্যৎ এবং কংগ্রেসের কিছু কথা উঠে আসবে। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাইছি সেটা অবশ্যই শুভেন্দু অধিকারী। 9 নভেম্বর 2025 বর্ধমান শহরের প্রাণবন্ত শহর, রাজার শহর, রাজনৈতিকভাবে সংস্কৃতিবান, সচেতন, সৃষ্টিশীল, বহু বিপ্লবের সাক্ষী বামপন্থীদের ছিল, আছে, থাকবে। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের 34 বছরের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তো বরণীরপুর থেকে যখন লিডার অফ দ্য অপোজিশনের নেতৃত্বে যখন মিছিল হচ্ছিল, সেই মিছিলে আমিও সংবাদ পরিবেশন করার সৌভাগ্য বলতে পারেন, দায়িত্ব বলতে পারেন, কর্তব্য বলতে পারেন, সেগুলো সব হয়েছে, হওয়া উচিত। শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে, আজকে ছিলাম না বেশি অর্থে, তার মানে আমি শাসক দলকে অপছন্দ করছি সেটা নয়। এটা আমার কাজ অ্যাকচুয়ালি, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ববোধ, এটা আমার চেতনা, এবং চেতনা সমৃদ্ধ হওয়ার একটা বিষয় থাকে। তা পুরো মিছিলটা আমি বরণীরপুর থেকে কার্জন গেট যদি হিসেব করি, প্রায় 1.25-2 কিলোমিটার আমি বলতে বলতে এসেছি। মাফ করবেন, আমার গলার অবস্থা খুবই খারাপ এই বলার পরিপ্রেক্ষিতে। কি ইস্যু, কি বলছিলেন শুভেন্দু অধিকারীর মিছিলের স্লোগানে? এসআইআর এর পরিপ্রেক্ষিতে শুনছিলাম অনুপ্রবেশের প্রশ্নে আক্রমণাত্মক ছিলেন, রোহিঙ্গার প্রশ্নে উত্তপ্ত ছিলেন, এবং শহরের কিছু নেতার নাম করে তিনি আক্রমণ করেছেন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্পর্কে আক্রমণ করেছেন। এটা তো ওনার রাজনৈতিক প্রেরোগেটিভস, গণতান্ত্রিক চয়েস, এবং কার্জন গেটকে সামনে রেখে, সাক্ষী রেখে বহু নেতা তোপ দাগেন, শাসক বিরোধী সবাই। তো এর মধ্যে নতুনত্ব কিছু আমি দেখছি না, অ্যাকচুয়ালি নতুনত্ব খোঁজার চেষ্টাও করছি না। কারণ কার্তিক মাস চলছে, বেশ শীত অলরেডি পড়েছে। আর দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা পশ্চিম বর্ধমান, যেখানে ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে হোক, এবং কৃষিভিত্তিক এলাকা, এই এলাকা ধান খুব উৎপাদিত ফসল, সেখানে কৃষকের ধান কি অবস্থায় রয়েছে, এবং নরেন্দ্র মোদী সরকার কৃষকদের জন্য ভিন রাজ্যে যা যা করছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কথা, কি বিষয়, সারের কি পরিস্থিতি, এগুলো শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে পাইনি, এরওপির মধ্যে পাইনি। ঠিকঠাকই ছিল, ঠিকঠাকই চলছিল। তো যেটা হলো সেটা হচ্ছে, এটা অবশ্যই বলা উচিত বলে আমার মনে হয়েছে, যেহেতু আমি সংবেদনশীল মানুষ, একজন সংবেদনশীল সাংবাদিক, আমার এই সমাজে ভূমিকা রয়েছে, আমার কথা অনেকে শুনতে চাইছেন, আমি আমার মতো করে ব্যাখ্যা করছি। তাই আমি যেহেতু বলেছি কৃতদার, আমি কোনো অগ্রজর কথা শুনি, আর আমার যে অবজারভেশন, যে আমার যে মেন্টালিটি, আমার যে মানসিকতা, সেটা আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি। তাই আমি কোনো দলের কাছে তামাক খাইনি বা দলদাসও নই। আমার এই
প্রতিবেদনে যদি ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান অখুশি হন, আমার কিছু করার নেই, আমাকে তো বলতেই হবে। সব ঠিকঠাক ছিল তো, কিন্তু তার সিকিউরিটির যা বেড়াজাল ছিল, সেই বেড়াজাল কার্যত পাঁচিলের মতো ছিল। প্রত্যেকের হাতে অত্যন্ত আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। ঠিক তার জীবনে ঝুঁকি আছে, তাকে বারবার করে অ্যাটাক হয়েছে তার উপরে, কখনো দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি উপরে হয়েছে, কখনো মাথা ভাঙায় হয়েছে। ফলে তার নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ঠিক, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি সর্বভারতীয় চ্যানেলের বর্ধমান জেলার সাংবাদিক এবং আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি আর সর্বভারতীয় চ্যানেলের সাংবাদিক আজ তাক বাংলার সুজাতা মেহরা এটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, আমি দেখেছি, আমার নাম আছে সেখানে। সেখানে বলেছেন যে সেখানে আমি ছিলাম সেদিনকে। আমি ঘটনাটা বলে দিই, তারপর আমি ব্যাখ্যায় চলে আসবো। সেদিনকে যেভাবে আমরা কি করি, আমরা নর্মালি নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করি, বক্তব্য ধরার চেষ্টা করি যে শাসকের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্ন এগুলো থাকে। কিন্তু সেদিন 9 তারিখে সন্ধ্যের সময় যেভাবে সিকিউরিটি নিরাপত্তার প্রশ্নে, নিরাপত্তার বাহিনী, যেহেতু সেন্ট্রাল ফোর্স, তারা সিআইএসএফ, তাদের যেহেতু তারা গায়েগত অত্যন্ত শক্তিশালী, তো তারা রেয়াত করেননি। কোনো মহিলা সাংবাদিক প্রশ্ন করতে যাচ্ছে, ক্যামেরা করতে যাচ্ছে, তাদেরকে যেভাবে মানে আক্রান্ত হতে হয়েছে, এটা আমি সাংবাদিক হিসাবে আমার অত্যন্ত বেদনাহত মনে হয়েছে। তাই আমি ছুটে গেছিলাম সিকিউরিটিদের, জানতে চেয়েছিলাম, কিন্তু দ্রুততার সঙ্গে তার গাড়ি চলে গেছে। তাই শুভেন্দু অধিকারীকে অবশ্যই মেমারিতে আমি এই প্রশ্নটা করব তার জনসভাতে। যদিও আমাকে শুভেন্দু অধিকারী আমাকে এর উত্তর দিয়েছেন। আচ্ছা, আমি আগে কি লিখেছিলাম সেটা একটু পড়িয়ে দিই। সেই মোবাইলটা আমার ওপাশে রয়েছে, সেটা আমি পড়ে দিই। তারপরে উনি আমাকে উত্তর দিয়েছিলেন, সেই উত্তরের বিষয়টা অন্তত আপনাদের কাছে আমি বলার চেষ্টা করব। তাই আমাকে ওই ভুল বোঝাবুঝি কোনো জায়গাতে নেই, কিন্তু আমি যেটা করেছি সেটা আমি অবশ্যই বলছি। তারপরে আমি গোটা বাংলার পরিস্থিতি নিয়ে আমি অবশ্যই আসবো। একটু ধৈর্য ধরে শুনবেন, আপনাদের হয়তো কাজে লাগতে পারে। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন রাত 10:45 একটি হোয়াটসঅ্যাপ করেছিলাম। লিখেছিলাম যে, আপনাকে বলি, আপনার সিকিউরিটির আচরণ এত খারাপ। আজ তাক বাংলার আজ বর্ধমানের রিপোর্টার সুজাতা মেহরা আর দ্য কোয়েরির খুব ছোট মিডিয়া, ভিউজ কম বলেন অনেকে, তার ফটোগ্রাফার ঐন্দ্রিলা ব্যানার্জি, যে আমার সহকর্মী, সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। আমি ছিলাম ঘটনাস্থলে, এটা একটু নজর রাখবেন আপনার সিকিউরিটির ব্যবহার। আমি সিকিউরিটির সবাইকে চিনি, যদি চান আমি সেই মেমারিতে আপনাকে দেখিয়ে দেবো। বিধানসভার বাইরে তারা বসে থাকে, তাদেরকে আমি বলে দেখিয়ে দিতে পারবো, চিহ্নিতকরণ করতে পারবো। আমি আপনাকে অ্যাটাক করছি না, কিন্তু আমার মনে হলো আপনাকে জানানো উচিত, যেহেতু আপনি এলওপি। এখানকার বিজেপির বর্তমান বা সিকিউরিটিকে আমি দোষ দিচ্ছি না, নিরাপত্তার প্রশ্ন আপনাকে গার্ড করতে হবে, ঠিক আছে, কিন্তু তারা মহিলা, নারীবাদের ভূমিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা রয়েছে। তাই আমি সেই কাল থেকেই ভাবছিলাম, যেহেতু সুজাতার পোস্ট আমি দেখেছি, অত্যন্ত বেদনাহত হয়েছি, অত্যন্ত মানে কিছুটা গ্লানি হয়েছে, কিছুটা বিমর্ষ হয়েছি। এরপর শোনার পরে যদি ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান আমার উপর অখুশি হন, আমার কিছু করার নেই, আমি নিরুপায়, আমি হেল্পলেস, কিন্তু আমি এটা বলবোই। এবং যেটা লিখেছি যে তারা মহিলা, আপনার প্রেস কনফারেন্স কভার করতে গিয়েছিল রাজনৈতিক স্বার্থে গেছিল। আমি আমার ফটোগ্রাফার বিষয়টা জানি বলে আপনাকে জানালাম, এবং আমি ঘটনাস্থলে ছিলাম, আমি দেখেছি। তাই সুজাতা মেহরা এবং ঐন্দ্রিলা ব্যানার্জি অত্যন্ত আপনার সিকিউরিটির হাতে নিগৃহীত হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হয়েছে। আপনি জনপ্রিয় নেতা, বিরোধী দলনেতা, আমি কিন্তু ভুল কথা বলছি না। আপনি আমায় উত্তর দিয়েছেন, উত্তরে লিখেছেন যে সিকিউরিটির বিষয়টা তিনি দেখেন না, সিকিউরিটিটা কিভাবে করিডোর করবে সেটাও আমি দেখি না, এটাও ঠিক কথা বলেছেন আপনি। এবং সিকিউরিটিটা যদি এই আচরণ করে থাকে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি তাতে লিখেছিলাম যে আপনি অত্যন্ত জনপ্রিয় নেতা, এবং আপনার জননেতার যে সম্ভাবনা আছে সেটা তো বাংলা মানুষ জানে, কিন্তু আমি আপনাকে চিনি ব্যক্তিগত স্তরে। আপনি যখন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসছেন তখন থেকে, মানে আপনাকে আমি চিনি 2000 নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে চিনি। এখন আমি অনেক দূরে রয়েছি,
তাই আপনি আমাকে রেসপন্স করেছেন আপনি, কিন্তু আপনি আমাকে রেসপন্স করেছেন, কিন্তু আপনার বাকি দুই চিত্র সাংবাদিক মহিলা তারা কাজ করতে এসেছিল, তাদেরকে ওই সুজাতার গলার অবস্থা খুব খারাপ, মানে যেভাবে তার ওড়না দিয়ে টান ধরা হয়েছে এটা খারাপ লেগেছে তার, এবং তার ভোকাল কর্ডের সমস্যা হয়েছে। আশা করি এটা দেখবেন যেন ভবিষ্যতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয়। তখন কিন্তু ছেড়ে কথা বলবো না, অন্তত সে যেই হোক না কেন। আর আপনার কাছ থেকে আমার আপনার সঙ্গে অনেক কথা হয়, করেসপন্ডেন্স হয়, বিধানসভা যে তুমি কভারেজ করি। আপনার পছন্দের কিছু ইউটিউবার আছে যারা আপনার হয়ে ঢোল পেটাতেই পারে, আমার কোনো আপত্তি নেই। যারা আপনার হয়ে ঢোল পেটান তাদের ব্যাপার, তারা কিভাবে আপনাকে প্রমোট করবেন তাদের ব্যাপার, তারা কিভাবে রোহিঙ্গার প্রশ্নে উত্তাল হবেন তাদের ব্যাপার, তারা অনুপ্রবেশের প্রশ্নে উত্তাল হবেন, সবই ঠিক। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির যে প্রসিদ্ধতা, যা সুস্বাদু, সত্যি মানে নলের গুড়ের মতো, সেটা কোথাও না কোথাও বিষাদ হয়ে যাচ্ছে। তাই এটা দিয়েই প্রতিবেদন শুরু করলাম। এবার আসি, এটা আপনার দেখা উচিত, এবং আপনি ভবিষ্যৎ অন্তত, বিশেষ করে যখন মহিলা ফটোগ্রাফার থাকবেন, সেখানে আপনার যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরকে আপনি সতর্ক করে দেবেন। কারণ প্রত্যেকটি মানুষের, বিশেষ করে মহিলাদের একটা সম্মান রয়েছে। আপনি খুব নারীবাদকে সম্মান করেন, আমি আপনাকে যতদূর চিনি এবং আপনাকে দেখেও চিনি। আমি আপনার সমালোচনা করছি না, আর সমালোচনা করাটা তো উচিত, আপনি তো আমাকে উত্তর দিয়েছেন, তো সরি বলেছেন। তা সত্ত্বেও মনে হয়েছে, কারণ আমার সুজাতার এই এক্স হ্যান্ডেলের পোস্টটা আমাকে খুব অত্যন্ত মর্মাহত করেছে। তাই শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, এলওপি লিডার অফ দ্য অপোজিশন, আপনার সম্মান রেখেই বলছি, এটা আশা করিনি অন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমাকে সুজাতা বলছিল যে জগৎ প্রকাশ নাড্ডার তিনি কভারেজ করেছেন, তখন এরকম সমস্যা হয়নি, অনেকে হয়েছেন। তাই এই নির্বাচনের প্রাককালে যদি আমার এই প্রতিবেদন শোনার পর বিজেপি মনে করেন যে আমাকে অপছন্দ করবেন, তাতে আমার কিছু করার নেই। আমি কাউকে আমি ছেড়ে কথা বলি না। যেখানে ভুল ছিল না সেখানে তো আমি প্রতিবাদ করব, এটাই আমার চরিত্র, এটাই আমার হচ্ছে মানসিকতা। আপনার সঙ্গে বিধানসভার লবিতে হোক না হোক, আপনার চেম্বারে অন্তত এই কথাটা, ও যখন অধিবেশন শুরু হবে আমি তখন এই প্রশ্নটা আপনাকে করবো, যদি আপনার মনে থাকে তো, কারণ স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি। এবার আসি হচ্ছে যে তমলুকের সাংসদ, আপনি যাকে টেনে নিয়ে এসছেন, তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি, তার কিছু কথাবার্তা বাংলা উত্তপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে। তিনি কিছুটা আত্মগ্লানিতে ভুগছেন, নাকি তিনি কি মানসিক অবসাদে ভুগছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি, এর উত্তর তিনি দিতে পারবেন। তিনি চিতার ভস্যে অন্তত কিছুটা ঘি দিয়েছেন, যা হু হু করে জ্বলে উঠেছে। কি বলেছেন? বলেছেন যে এ বাংলায় যারা নেতৃত্বে আসেন তারা যথেষ্ট ক্যাপাবেল, তাই উত্তরপ্রদেশ বা দিল্লির কোনো অবাঙালি নেতৃত্ব, তারা এ বাংলার মানুষের মনোভাব বিজেপি সম্পর্কে তারা বুঝতে পারছেন না, পারবেও না। তাই এশায়ার প্রশ্ন এবং সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে গেলে যে ধরনের স্ট্র্যাটেজি দরকার আছে, সেটা মনে হচ্ছে কোথাও না কোথাও অমলিন ঠেকছে। এবং আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা আপনি গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, আপনি এটাও বলেছেন যে অভয়ের প্রশ্নে যে সিবিআই অফিসার ছিল তার ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, যার জবাব আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী দপ্তরে সিবিআই ইডি দেবে। ঠিকই তো, সঞ্জয় রায় গ্রেপ্তার পর এখন অব্দি কোনো মুভমেন্ট নেই, এবং মুভমেন্ট নেই বলে প্রশ্নটা আপনি করেছেন তো। এবং আপনি ২১-এর কথা আপনি উল্লেখ করেননি, কিন্তু ২১-এর কথা, আচ্ছা, আপনার বক্তব্যকে পুরো সমর্থন করেছেন তথাগত রায়, বর্ষিয়ান নেতা, ত্রিপুরার রাজ্যপাল ছিলেন, মিজোরামের রাজ্যপাল ছিলেন, একসময় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ছিলেন, তিনি তো আপনাকে সাপোর্ট করেছেন আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। কিন্তু শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন না কেন? কারণ তিনি তো আপনাকে রাজনীতির ময়দানে টেনে নিয়ে এসছেন, জোর করে তো আনেনি আপনাকে। আপনি মনোভাব দেখিয়েছেন, তাই আপনাকে মনোভাবের পরিপ্রেক্ষিতে আপনাকে তার আসনে আপনাকে জিতিয়েছে। আপনি তমলুকে 14 লক্ষ 15 লক্ষ মানুষের হচ্ছে আপনি জনপ্রতিনিধি। তাই সিবিআই এর ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, এবং অভয়ের কেন বিচার হলো না তা নিয়ে আপনি সরব হয়েছেন, যা ইতিমধ্যে অভয় মঞ্চ আবার নতুন করে জাগতে শুরু করেছে। স্বাভাবিক, জায়গাটা অন্যায় কিছু নয়, এবং কর্মরত অবস্থায় তিনি ধর্ষণ এবং খুন হয়েছেন। এবং কলকাতা পুলিশ কমিশনার প্রাক্তন বিনীত গোয়েল, তার ভূমিকা, এবং সিবিআই আধিকারিক মহিলা, তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আপনি। এই প্রশ্ন আপনি এখন তুললেন কেন? আপনি একটু উন্নাসিক টাইপের কথাবার্তা বলেন, আপনি না কুচু আপনার, আপনি সবাইকে ভূত টুত ভাবেন বোধহয়।
ভাবেন বোধহয় সবাই আপনার ভিত্ত, আপনি একমাত্র হচ্ছে যে মধ্যমণি, এরকম ভাববার কোনো কারণ নেই। আর আপনাকে যে সমস্ত ইউটিউবার আপনাকে তেলবাজি করে বা তোল্লা দেয়, আমি সেই দলে নেই। তাই আমি অগ্রজের প্রতি কৃতদার, আমি তার কথা শুনছিলাম। শুনেই মনে হলো আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে করতেই পারি। এটা করার পর যদি আপনার মনে হয় যে আপনি আমার বিরুদ্ধে ডিফামেশন নোটিশ করবেন, সেটা করতেই পারেন আপনি। কিন্তু আপনি এতদিন পর হঠাৎ করে পশ্চিমবঙ্গে বিজেপি সম্পর্কে মন্তব্য করলেন, যেগুলো খুব রিলিভেন্ট। কামিনী কাঞ্চনের কথা তো আপনি বলেননি, তথাগত রায় বলেছেন। কৈলাস বিজয়বর্গী, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ না কি নাম তার, তাদের কামিনী কাঞ্চনের তথ্য তুলে ধরেছিলেন হচ্ছে রে তথাগত রায়। তাতে তাকে নিয়ে দলে ব্যাপক সমালোচনা হয়েছিল। আদি নব্য বিজেপি কার্যত আক্রমণ করেছেন। 21-এ আপনাদের তথাগত রায়ের বক্তব্য ছিল 21-এ তারা আসতে পারতেন ক্ষমতায়, কিন্তু এই জব্বলপুর আর হচ্ছে দিল্লির নেতারা কার্যত ডুবিয়েছে। অযাচিত ভাবে তৃণমূল কংগ্রেসকে টেনে নিয়ে এসে আপনারা দাঁড় করিয়েছিলেন, ট্রেনে নিয়ে গেছেন, সেগুলো সেই পয়সা গঙ্গার জলে গেছে। তাই পাপ মুক্তি এবার হবে না, তার জন্য আপনি সতর্কবাণী দিয়েছেন। কিন্তু আপনি তো শুভেন্দু অধিকারী, আপনি গড়ে তো আপনি বিধায়ক হয়েছেন, এই মাফ করবেন, আপনি সাংসদ হয়েছেন। তাই শুভেন্দু অধিকারী একটা কথা প্রেস কনফারেন্সে বলছেন না কেন, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি যা বলছে তা ঠিক বলছে? আসলে আপনি কি কোথাও চাপে রয়েছেন গোটা বিষয়টাতে? কারণ আপনি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা ইস্যু এবং হচ্ছে যে অনুপ্রবেশের প্রশ্নে তাবড়তোড় ব্যাটিং করছেন। মাফ করবেন, ঠান্ডা লেগেছে, কারণ লম্বা হাওয়া হয়েছে, লম্বা জার্নি হয়েছে। আপনার শুভেন্দু অধিকারী আপনার মিছিলে আমি ছিলাম, তাই এই প্রশ্নটা আপনাকে করলাম। আপনি নীরব কেন, নিস্তব্ধ কেন, আপনি নীরবতা পালন করছেন কেন, বা মৌনবতা পালন করছেন কেন? তাহলে কি আপনি বলিয়েছেন যে এই কথাটা বলা হোক? জানি না, জানান থেকে সে কথাই আলোচনা হচ্ছে। আর অভিজিৎ গাঙ্গুলি তিনি যে সমস্ত জাজমেন্ট এখন অব্দি দিয়েছেন, সেই জাজমেন্টের যে সমস্ত ইংলিশ ওয়ার্ড গুলো আছে, অন্তত মোটামুটি আমরাও অন্তত বুঝতে পারি কি বলতে চেয়েছেন উনি। আমি আপনাকে অসম্মান করছি না, কারণ দেবাংশু বসাকের মতো বিচারপতি আছে, অনেক আছে, আপনি অনেক অনেক রায় দিয়েছেন, কিন্তু রায়গুলো কোথায় গেল অ্যাকচুয়ালি, মানে ঠিকঠাক হলো কি? তো এইটা আপনি হঠাৎ করে কেন বললেন? অনেকে বলছে আপনি তৃণমূলে আসবেন, আমি সেটাও যাচ্ছি না। তাই অযাচিত এই গ্লানি আপনার মধ্যে ঝরে পড়লো কেন? কার্তিকের এই হালকা হালকা ঠান্ডায়, সমুদ্র এলাকা যদিও গরম, তমলুক থেকে অনেকটা দূরে, আপনি কি চাইছেন সেটা তো পরিষ্কার নয় আমার কাছে। তো আপনার বিষয়ে দল নিশ্চয়ই আলোচনা করবেন। আর যদিও শ্রমিক ভট্টাচার্য, আচ্ছা অনেকগুলো প্রশ্ন আসবো, আমি সেটাই স্বাভাবিক। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ঢাকি বিসর্জন হয়ে যাবে 26-এ নির্বাচনে। ঠিক বলছেন আপনি? কিভাবে বলছেন? সংগঠন কোথায়? বিএলএরা কোথায়? বুথ ভিত্তিক পরিস্থিতি কি? তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে গেলে বুথে থাকতে হবে, পাহারায় থাকতে হবে, ইভিএম পাহারায় থাকতে হবে। শ্রমিক ভট্টাচার্য, আপনাকে আমি বলি, আপনি আমার খুব বন্ধুস্থানীয়, বয়সটা কোনো ম্যাটার করে না। আপনি দুর্দিনের পার্টি কর্মী, আপনি 42 বছর পার্টি করছেন। আপনার সঙ্গে আমার সাক্ষাৎকারে আপনি বারবার শক্তি চট্টোপাধ্যায় কবিতা আমায় শোনান, এবং যেটা আমিও শুনতে চাই, আপনি মেঘবালিকার কথা বলেছেন, যা আপনার আবিষ্কারক আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তাই যখনই আপনার সঙ্গে দেখা হয়, আপনার সাক্ষাৎকার নেওয়ার আমার সৌভাগ্য হয়। আজকের পরে হয়তো বিজেপি মনে হতে পারে যে নয়ন রায় বলছে, তাই সাক্ষাৎকার দেওয়া যাবে না, তাতে আমার কিছু যাবে আসবে না। কারণ আমি মনে করি যে আমি সেরকম ইউটিউবার নই। আমি ইউটিউবার নই, প্রথমত আমি সাংবাদিক। আমি একদম রক্ষণশীল, সংবেদনশীল মেন স্ট্রিম মিডিয়াতে। আমি বিরাট কোনো হাইপের সাংবাদিকতা নয়। যাদেরকে দেখেন বিভিন্ন বড় বড় চ্যানেলে, লাইট অ্যান্ড সাউন্ড ক্যামেরার মাঝখানে আপনার বড় বড় সে গ্লানি ঝরে পড়ে, আপনাদের বক্তব্যগুলো শুনি, শঙ্কুদেব পান্ডার বক্তব্যগুলো শুনি। শঙ্কু আমার সহকর্মী ছিল এক সময়, আমি তার সম্পর্কে জানি। যাক, আমি শঙ্কুকে আনছি না সাবজেক্টে। তাই শ্রমিক ভট্টাচার্য, আপনি বলছেন যে 26-এ আপনারা আসবেন, কিভাবে আসবেন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তো অনেক কথা আপনি বলেছেন, কিন্তু জাস্টিস, মানে ফরমার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে কোনো মন্তব্য আপনি করেননি। আপনি কবে করবেন সেটার জন্য অপেক্ষায় থাকলাম। তাহলে ধরে নেবো পশ্চিমবঙ্গে যে বাংলা, এবং যে কথা অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে
কেন্দ্র চায় না যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস চলে যাক। কেন বললেন? কি জন্য বললেন? তিনি তো প্লেনে করে যান, তিনি টিকিট পান, তিনি বেতন পান। বেতন জানি না নেন কিনা, তিনি বলেছেন আমি নিই না, কিন্তু বেতন আছে, তার বরাদ্দ টাকা আছে এবং হলদিয়া বন্দরের নাব্যতা নিয়ে প্রশ্ন আছে। আপনি তমলুকের হচ্ছে যে সাংসদ, 7টা বিধানসভা নিয়ে আপনি সাংসদ, তাই আপনার প্রশ্ন আকাশে বাতাসে গুঞ্জিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে, সমুচ্চারিত হচ্ছে মানুষের মনে মনে, যারা কর্মী সমর্থক তাদের মধ্যে। বেশ, এবার আসি আমি অবশ্যই কংগ্রেস প্রসঙ্গে। কংগ্রেসের একজন নেতা এসেছে কয়েকদিন ধরে, পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন অবজারভার, গোলাম আহমেদ মীর। তিনি শ্রীনগর থেকে বিলং করেন, তিনি ওখানকার কংগ্রেস নেতা। এখানে তিনি আসেন, মাঝে মধ্যে আসেন, ভ্রমণ করতে আসেন। এমনি ভাঙাচোরা হাট কংগ্রেসের, সেখানে তাকে আপনাকে ব্যবহার করা, আপনাকে তৈলমর্দন করার জন্য আপনাকে ব্যবস্থা, আপনার 5 স্টার হোটেল হোক বা বিভিন্নভাবে রাখার চেষ্টা করেন। কারণ এখানকার যারা বিজেপি কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছে, তারা নরম মনোভাব দেখাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। হয়তো আপনার আসলে কংগ্রেসের কালচারটাই হচ্ছে হাইকমান্ড কালচার। হাইকমান্ড যা বলবে সেটাই শেষ কথা। তাই এখানকার যত লম্পজম্প করুন না কেন কংগ্রেসের কর্মী সমর্থকরা, লাভ কিছু হবে না, শেষ কথা বলবেন হচ্ছে রাহুল গান্ধী। অনেক ইতিহাস আছে, অনেক অবজারভার এসছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই গোলাম আহমেদ মীর, আপনাকে আমি, আপনার সঙ্গে কথা হয়েছে, অন্তত টেলিফোনে 2-1বার কথা হয়েছে। আমি কিন্তু বিরাট কেউ কেউ একটা সাংবাদিক নই, কিন্তু কিন্তু আমি কিন্তু এটা ঘটনা যে আমি কিন্তু যে ব্ল্যাক আউটের সময় আমার গ্যাটের পয়সা খরচা করে দা কোয়েরির তরফ থেকে আমি গেছিলাম। বহু মানুষের সঙ্গে কথা হয়েছে আমার, তারা আমার কথা শুনেছেন, তারা বলেছেন। তাই আপনি ভ্রমণ করতে আসেন, প্রমোদ ভ্রমণ নাকি ভ্রমণ, তাদের কংগ্রেসের কর্মী সমর্থক, এখানকার নেতৃত্ব আপনাকে কিভাবে তেলবাজি করে সেটা আপনি নিজেও বুঝতে পারেন। কারণ এবারে যদি জোট না হয় তাহলে কিন্তু কংগ্রেসের অবস্থা খারাপ হবে। অধীর চৌধুরীকে নিয়ে খুব পরিস্থিতি তৈরি হয়েছে, এখন তার পরিষ্কার অবস্থান নেই। তিনি কি করবেন তিনি ঠিক করবেন। তিনি বিহারের নির্বাচনে কিছুটা দায়িত্বে ছিলেন এবং এই ছেড়ে তাকে হারানো হয়েছে, সেটা হুমায়ুন কবির বলেছেন। 24-এ নির্বাচনে তিনি তাকে হারানোর জন্য তারা বেশ কিছু লড়াই করেছেন, এসব তো শুনেছি আমরা টোলরা। তাই কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট প্রশ্ন, কারণ গোলাম আহমেদ মীরকে নিয়ে ব্যস্ত থাকায়। এবার আসুন সদ্য সমাপ্ত হয়ে যাওয়া সর্বভারতীয় কৃষক সভার যে সম্মেলন, বর্তমানে 3 দিন ছিল, 7, 8, 9। মোহাম্মদ সেলিম ছিলেন না, ছিলেন বিজু কৃষ্ণন, ছিলেন হান্নান মোল্লা, ছিলেন এবং ছিলেন সেটা অমল হালদার, হ্যাঁ অনেকে ছিলেন সেটা। সারা বাংলা জুড়ে কৃষক সভার যে সমস্ত দায়িত্বে আছেন তারা ছিলেন, ত্রিপুরার পবিত্রকর ছিলেন। তারা বলেছেন বা আমাকেও ইন্টারভিউতে বিভিন্ন সময় বলেছেন যে গ্রাম কো ঘেরনা পারেগা। আপনি বলেছেন যে গ্রাম ঘিরতে হবে, অমল হালদার বলেছেন, বিদায়ী সম্পাদক, প্রাক্তন সম্পাদক। তো গ্রামটা ঘিরবেন কিভাবে? গ্রাম ঘিরতে গেলে খণ্ডঘোষে হয়েছিল, সেটা নজওয়ান মিছিলে শতবর্ষের প্রশ্নে ছিল সেখানে, এবং মহিলা সম্মেলন হবে আগামী 16ই নভেম্বর, সেটা হচ্ছে খণ্ডঘোষে হবে। কিন্তু বামপন্থীরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে সেটা তো অবস্থান পরিষ্কার হচ্ছে না। বামপন্থীরা বলছে যে তারা সসংখ্যায় প্রধানকে তাড়া করেছিল, ঠিক আছে, তারা করেছিলেন, ঠিক আছে। আপনাদের একটা নেতৃত্ব বলছে যে রক্তকরণ এখন অব্যাহত, বরফ দিচ্ছি, থামছে না কোনোভাবে, রক্ত বেরিয়ে যাচ্ছে। এই বদ রক্ত না পুজ রক্ত সেটা আপনারা ঠিক করবেন। আপনাদের কিছু প্রবীণ নেতার মুখ দেখলেই, বামপন্থীদের প্রবীণ মুখ দেখলেই গ্রামগঞ্জ, শহর, নগর, প্রান্ত তারা খেপে উঠছে। তাহলে প্রশ্ন উঠতে পারে, মোহাম্মদ সেলিম আপনি রাজ্য সম্পাদক, তাহলে করবোটা কি? করবো হচ্ছে এটাই যে আপনি নতুন প্রজন্মের মুখকে দাঁড় করান, যাদের গ্রহণযোগ্যতা আছে, সামাজিকভাবে আছে, রাজনৈতিকভাবে আছে, যাদের মধ্যে একটা সৃষ্টিশীল মানসিকতা আছে, যাদের মধ্যে সুকান্তের তারুণ্যের 18 বছরের জোশ আছে, তারা বয়স পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে কবিতা আছে, কাব্য আছে, তারা লড়াই করার মতো ক্যাপাসিটি আছে। তাই যতই পুরনো মুখ দেখাবেন ততই কিন্তু ভোট বাক্স কিন্তু কমবে, নিশ্চিত থাকুন আপনারা। আপনাদের 34 বছরের যে কাজকর্ম সেগুলো তো বিভিন্ন সময় মানুষ জানে, এবং আমিও বহু ঘটনার সাক্ষী, এবং আপনাদের সম্পর্কে আমি জানি ব্যাপারটা। সিঙ্গুরে কি করেছেন, নন্দীগ্রামে কি করেছেন, বর্ধমানে নবাবহাটের হেলথ মেগা সিটি করতে গিয়ে কি করেছেন, এই সমস্ত করেছেন কি করতে গিয়ে আটকেছেন সেটা তো জানেন আপনারা। তাহলে মোহাম্মদ সেলিম আপনাকে ক্যাপ্টেন নির্বাচন করতে হবে, শুধু একা মীনাক্ষী মুখার্জিকে মুখ দেখালে হবে না। এখানে সৃজন থেকে প্রতিকূল, প্রতিকূল থেকে সায়ন, সব্যসাচী, ফিরদোস, শামীম থেকে শুরু করে, এখানে দীপশিতা থেকে শুরু করে, ঐশী ঘোষ থেকে শুরু করে, অয়নাংশ থেকে শুরু করে, সর্বত্রই কিন্তু পলাশ দাস হচ্ছে
উত্তরচর সেনা সম্পাদক, এরকম প্রচুর মুখ আছে যারা কিন্তু লড়াইটা লড়ছে। এবার আমি বলছি না আপনার অপ্রাসঙ্গিক, কিন্তু বর্ষিয়ান যারা নেতা আছেন তারা যদি সভা সমিতি করেন তাহলে মানুষ কিন্তু বিরক্ত হবে, মুখ ঘুরিয়ে নিতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল। সে কথা কিন্তু রাজনৈতিকভাবে সমীক্ষায় সে কথা উঠে আসছে। তরুণ প্রজন্মের নেতা আইএসএফ নওশাদ সিদ্দিকী পীরজাদা, তিনি বলছেন এসআইআর চাই, ঠিকই আছে, তার বক্তব্য খুব পরিষ্কার। তাহলে তার সঙ্গে কি আপনারা জোট করছেন? কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ যদি জোট করেন তাহলে ফলাফল ভালো হতে পারে। তো সেটা তো আপনাদের ঠিক করবেন, আপনারা বসে মানে ওই কোল্ড ওয়ারে বসে ঠিক করবেন। বিমান বসু থাকবেন, আপনি থাকবেন, অনেকে থাকবেন। কিন্তু যদি বাঁচতে চান, যদি বাঁচাতে চান পার্টিকে, কমিউনিস্ট পার্টিকে বাঁচাতে চান, বামফ্রন্টকে বাঁচাতে চান, একটা কথা হরপ করে বলছি, নতুন মুখকে নিয়ে আসুন, নালে কিন্তু সম্ভাবনা একদমই নীল হয়ে যাবে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে শাসকের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে, সেখানে কিন্তু নতুন প্রজন্মের মুখ যদি ঠিকঠাক করে দাঁড়িয়ে মানে শিরদাঁড়ার মতো মানে সোজা করে যদি লড়াই করতে পারে, তাহলে কিন্তু আসন বাড়লেও বাড়তে পারে, আপনাদের শূন্যের দশা কাটতে পারে এবং শনির দশাও কাটতে পারে। এই গোটা ঘটনার যে পরিপ্রেক্ষিত, যে প্রেক্ষাপট, যা ঘটনা, বর্ধমান শহরে মিছিল হয়েছে, স্বপন দেবনাথ ছিলেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন, শর্মিলা সরকার ছিলেন সাংসদ, অনেকে ছিলেন, অনেককে দেখেছেন, অনেককে কাছ থেকে দেখেছি। আপনাদের পাল্টা করেছেন, পাল্টা মিছিল করেছেন। আসলে শাসক কিছুটা আতঙ্কিত। শেষ করবো প্রতিবেদন, কিন্তু আজকে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, এখানেও প্রশ্ন উঠছে। তিনি বলেছেন আবেগে মুখ খুলিনি, মুখ খুলবো না, আমি আনুগত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তিনি ঠিক করবেন, বিচার করবেন, আমি বেহালা পশ্চিমে যাব, মানুষের কাছে যাব আমি। তাহলে 3.5 বছর ধরে এই ঘটনাটা ঘটলো, সিবিআই কি চার্জশিট দিলেন, সিবিআই কিভাবে, তাহলে কেন অভিযুক্ত করতে পারলে না? সেটা বিচার ব্যবস্থার কাজ। তথ্য প্রমাণে কি খামতি ছিল, নাকি কোথাও কোনো গন্ডগোল ছিল, যেটা অভিজিৎ গাঙ্গুলি বলছিলেন যে কেন্দ্র আর রাজ্য হচ্ছে, কেন্দ্র চায় না রাজ্যের কোনো বিড়ম্বনা বাড়ে, তার মধ্যে দিল্লি বিস্ফোরণ ঘটে গেছে, তার নিরাপত্তার প্রশ্নে তো অনেক কথা উঠতেই পারে। বৈশারণ ভ্যালির তো রক্ত এখন শুকিয়ে যায়নি। তাই লালকেল্লার সামনে ওমর খালিদ যা করলেন, তার মডিউল যা করলেন, সব শ্রীনগর থেকে বিলং করেন, অনন্তনাগ থেকে, পুলওয়ামা থেকে বিলং করেন, এবং তারা প্রত্যেকেই শ্রীনগরের হচ্ছে মেডিকেল কলেজ থেকে পাস আউট। এই হ্যান্ডেলাররা কারা? তাই খাগড়াগড়ের স্মৃতি উস্কে দিচ্ছে। আর দিল্লির মতো জায়গায়, লালকেল্লা যেখানে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেখানে এই ঘটনা ঘটেছে। 11 জনের বেশি মৃত্যু হয়েছে, 30 জনের উপর বেশি আক্রান্ত হয়ে মানে আহত হয়েছেন, এবং সিরিয়াল ব্লাস্ট করার সম্ভাবনা ছিল গোয়েন্দা সূত্রে যা পাওয়া গেছে। আমি এর বেশি কিছু বলছি না। তাই এটা বলে শেষ করবো যে জঙ্গিরা কিন্তু তারা মডিউল চেঞ্জ করেছে। আগে যেমন আজমল কাসবদের মতো কিছু অশিক্ষিত খেটে খাওয়া প্রান্তিক স্তরের জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে মগজ ধোলাই করে তাদেরকে AK-47 দিয়ে পাঠিয়ে দিতেন, যা 300 মৃত্যু হয়েছে মুম্বাই 26-11, আর এটাও কিন্তু নভেম্বরের হচ্ছে 10-11-তে হয়েছে। তাই এটা আপনার চ্যালেঞ্জ, ফরিদাবাদ থেকে হরিয়ানা, হরিয়ানা থেকে দিল্লি, দিল্লি থেকে হচ্ছে বিহার, যেখানে হচ্ছে নাইট্রোজেন গেছে, কিভাবে গেছে, এই গোটা বিষয়টা হচ্ছে আপনারা এতটা কনফিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কিসি কো নেই ছোড়েঙ্গে। আমার এই কথাটা বলতে আমাকে মনে করাচ্ছে, তিনি বলেছিলেন যখন ব্ল্যাকআউটের সময়, তার আগে, যে খুন অর্থাৎ আর পানি একসাথ বহ नहीं सकता, बातचीत और बिजनेस एक साथ हो नहीं सकता, और पानी कब छोड़ेंगे वो जहां पर उनका अवस्थान क्लियर कर देंगे, বলেছিলেন আপনি। পাক অধিকৃত কাশ্মীরে জৈশে মোহাম্মদ আক্রমণ করেছিলেন, তাই জৈশে মোহাম্মদ কিন্তু স্টাইল পাল্টে দিয়েছে এ কারণেই যে সেটা হচ্ছে তারা এখন শিক্ষিত, উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ারদের তারা খুঁজে বেড়াচ্ছেন, তারা ফরম্যাটটা পাল্টে দিয়েছে। এই প্রসঙ্গটা চলে এলো, তাই শুরুতে ছিলাম সুজাতা মেহরা, ইন্দিরা ব্যানার্জি, তাদেরকে উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে, মানে শারীরিক যে ঘটনা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করলেও আমি আপনাকে বলছি এটা ভালো ঠেকেনি, ভালো লাগেনি। তাই প্রতিবাদ বলছি না, এটা অন্তত সংবাদ প্রতিবেদন অন্তত আমার করা উচিত, কারণ আমি নয়ন রায়, আমি ইউটিউবার নই, আমি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালাই না, আমি মেন স্ট্রিম মিডিয়াতে কাজ করেছি, খুব অল্প দিন হলো কিন্তু আছি, বাংলায় ছাপ আমার আছে। বিধানসভা দীর্ঘদিন করেছি, রাইটার্স করেছি, দিল্লি করেছি, মুম্বাই দেখেছি, অনেক দেখেছি, গোটা ভারতবর্ষ ঘোরার আমার অবলীলায় আমার বিচরণ আছে।
আমি বৃন্দাবনে যাইনি, কিন্তু আমি মুম্বাই থেকে দিল্লি, দিল্লি থেকে রাঁচি সর্বত্রই চেষ্টা করি যতটা সীমাবদ্ধ ক্ষমতা আমার আছে, কারণ ভিউজ কম, অনেকে বলেন শাসক দল অন্তত। তো এই দেখাবো সমস্ত এই চক্র, মানে সুদর্শনের চক্র আমি এই নির্বাচনে দেখাবো যে বিজেপি বলছে এবার ক্ষমতায় চলে আসবে। কিভাবে আসবে সেটা আমি নির্দিষ্টভাবে বিধানসভা ধরে ধরে আপনার সাথে আলোচনা করব। আর আমার আলোচনার পর, প্রতিবেদনের পর ভাববেন না যে তৃণমূল কংগ্রেসকে আমি সাপোর্ট করছি, প্যাসেজ দিচ্ছি, এরকম নয়। তাই বামেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে, নতুন মুখ। আর গোলাম মোহাম্মদ মীরকে আপ্যায়ন চলছে কংগ্রেসের তরফ থেকে, এটাও যেমন প্রাসঙ্গিক, তেমনি জাস্টিস গাঙ্গুলি, ফরমার জাস্টিস গাঙ্গুলির বক্তব্যটা কেন, শুভেন্দু অধিকারী কেন চুপচাপ আছেন, আর কেন সুজাতা মেহরা আক্রান্ত হলেন, কেন ইন্দিরা ব্যানার্জি আক্রমণ হলেন, এর উত্তরটা আমি অন্তত চাইবো আপনার কাছ থেকে। আপনি দিয়েছেন, আমাকে ইন্ডিভিজুয়ালি দিয়ে লাভ নেই কিছু। আপনি 21 তারিখ মেমারিতে এলে উত্তর দেবেন আপনি। আর আইএসএফ কি করছে সেটা তো আইএসএফ এর মধ্যে বলতে পারবে। তাই পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে ভবিষ্যৎ, সেটা যে কোন পথে যাচ্ছে, তা পার্থ চট্টোপাধ্যায় জামিন থেকে পরিষ্কার, যে সিবিআই এর ভূমিকায় চার্জশিট দেওয়ার ক্ষেত্রে, চিহ্নিত করার ক্ষেত্রে কোথাও না কোথাও খামতি কি ছিল, সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। যদি কমেন্টস করার থাকে কমেন্টস করবেন, যদি তথ্য দেওয়ার থাকে দেবেন। আমি এরকমই সাংবাদিক, আমি পরিষ্কার পরিষ্কার কথা পরিষ্কারভাবে, আমি আমার জিভে সুপরি লাগানো নেই। আমি যা বলি ভেবেই বলি, ভেবেই করি। তাই আমি কোনো ইউটিউবারের আপনার হয়ে প্রচার করছি এরকম নয়, সম্ভাবনাই নেই কোনো। আমি যা দেখবো সেটা বলে দেবো, এটাই আমার চরিত্র। সঙ্গে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়।